হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেই গল্পটি শুনব এই গল্পটির নাম হলো শ্মশানের অভিশাপ। রাতের ঘন অন্ধকারে জনশূন্য গ্রামটি ঘুমিয়ে আছে। চারদিকে একদম নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই, শুধু দূরের শিয়ালদের হাহাকার ডাক মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। গ্রামের বাইরে এক বটগাছের তলায় বসে আছে অরুণ। সে একজন মধ্যবয়সী মানুষ। তার বয়স হবে 40 কিংবা 45। নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। শহরের জীবনে ব্যর্থ হয়ে এবার সে নিজ গ্রামে ফিরে এসেছে কিছুটা শান্তির আশায়, কিন্তু তার মন অশান্ত। অনেকদিন ধরেই সে একটা ভৌতিক অভিজ্ঞতার জন্য পাগল হয়ে আছে। শ্মশানের গল্প শোনার পর থেকেই তার মনে অদ্ভুত কৌতূহল জন্মাচ্ছে, যা তাকে আজ এখানে টেনে এনেছে। তরুণ যে শ্মশানটির কথা শুনেছে সেটি গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত। স্থানীয়রা বলে সেই শ্মশানে রাতের বেলায় হাড় হিম করা কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। তাই ওই শ্মশানে কেউ প্রবেশ করতে সাহস পায় না। যারা একবার সেখানে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। গ্রামে শোনা যায় ওই শ্মশানে এক কালো ছায়া দেখা যায়, যেটি নাকি মানুষের রক্ত চুষে নেয়। কিন্তু অরুণ শহরের ছেলে, তাই সে এসব গল্প বিশ্বাস করে না এবং তাকে গুরুত্ব দেয় না। সে মনে করছে এসব শুধুমাত্র ভয় দেখানোর জন্য ভূতের গল্প। তাই সে আজ সিদ্ধান্ত নিয়েছে শ্মশানে গিয়ে বাস্তবটা সে নিজের চোখে দেখবে। আসলেই কি ওইখানে কোনো ভূত প্রেত আছে কিনা, নাকি সবই মানুষের মুখে মুখে প্রচলিত বানানো গল্প। রাত অনেক গভীর হচ্ছে। অরুণ বটগাছ থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা টর্চ বের করে তা জ্বালালো। মৃদু আলোয় সে তার পথ হাঁটতে শুরু করলো। তার টর্চ লাইট থেকে হালকা কিছু আলো বের হচ্ছে, কারণ আজ থেকে 40-50 বছর আগের টর্চ লাইট কীরকম হতে পারে তা তো আপনারা সবাই জানেন। মৃদু আলোয় সে তার পথে হাঁটতে শুরু করলো। গ্রামের মেঠো পথ ধরে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে সে। পথে শুধু বাতাসের শো শো আওয়াজ, মাঝে মাঝে দূরের পেঁচাদের ডাক। অরুণের মনে কোনো ভয় নেই, সে বরং উত্তেজিত। সে আজ প্রমাণ করবে ভূতের গল্পগুলো সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে ভূতের কোনো অস্তিত্বও নেই। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ হাঁটার পর অরুণ শ্মশানে এসে পৌঁছালো। সে অবাক হয়ে দেখল যে দিনের বেলায় যে গাছগুলো অনেক সুন্দর দেখা যায়, রাতের বেলায় সে গাছপালাগুলো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আশেপাশের পরিবেশটা একদম নির্জন। চারদিকে বিশাল বড় বড় গাছ, পুরনো মাটি চাপা পড়া মৃতদেহের কবর, কিছু পচা ধূপের গন্ধ বের হচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে তার টর্চ লাইটটা অফ হয়ে গেল। সে অনেক চেষ্টা করেও তার লাইটটা আর জ্বালাতে পারেনি। সে খেয়াল করলো বাতাসে হালকা রক্তের গন্ধ বয়ে আসছে, তার সাথে কিছুটা পুরা মাংসের গন্ধও আসছে। কিন্তু এত কিছুর পরেও সে ভয় পাচ্ছে না। সে ভাবছে এটা যেহেতু শ্মশান, এখানে যেহেতু মানুষদেরকে পোড়ানো হয়, তো মানুষদের রক্তের গন্ধ এবং মানুষদের পোড়া গন্ধ তো এখানে আসা স্বাভাবিক। সে সামনে বিশাল বড় একটা বট গাছ দেখতে পেল এবং সে বট গাছের কাছে গিয়ে বট গাছের নিচে বসে পড়ল। সে আশেপাশে দু চোখ উঁচু করে টানে এবং বাম দিকে খেয়াল করছে আশেপাশে অদ্ভুত কোনো ঘটনা আছে কিনা। ঘটনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি ধরেন যে আপনি অরুণের জায়গায় আছেন। আপনি একটি শ্মশানের মধ্যে রাতের অন্ধকারে বসে আছেন এবং সামনের দিকে তাকিয়ে দেখছেন যে অদ্ভুত অথবা ভৌতিক কোনো ঘটনা ঘটে কিনা। তখন আপনার কীরকম লাগবে? আপনি কি মনে মনে ভয় পাবেন না? কিন্তু অরুণ মনে মনে কোনো ভয় পাচ্ছে না। এত অদ্ভুত ঘটনা, মানুষের পোড়া গন্ধ বের হচ্ছে, তারপরেও তার মনে কোনো ভয় নেই। তখন হালকা চাঁদের আলো পড়ছিল, কিন্তু সে লক্ষ্য করে একটা ছায়া নড়াচড়া করছে। সে প্রথমে ভাবে
এটা হয়তো কোনো গাছ নড়াচড়া করছে, কিন্তু সে খেয়াল করে এটা কোনো গাছ না, এটা মানুষের মতো দেখতে অবয়ব নড়াচড়া করছে। এটা তার ছায়াও না, কারণ সে তো বসে আছে, কিন্তু ওই ছায়াটা দাঁড়িয়ে আছে এবং নড়াচড়া করছে। এরপর সে খেয়াল করে ওই ছায়াটা আস্তে আস্তে বিশাল বড় রূপ ধারণ করছে। ওই ছায়াটার চোখের ভেতর থেকে যেন আগুন বের হচ্ছে। ওই আগুনের লাইটের জন্য তার বিভিন্ন শরীরের অঙ্গ দেখা যাচ্ছে এবং তার মুখটাও দেখা যাচ্ছে। তার মুখটা দেখতে ছিল অনেক বীভৎস, যেন একটা মানুষকে তার মুখ আগুন দিয়ে একদম পুড়িয়ে ফেললে যেরকম হয় একদম ওইরকম দেখতে ছিল। এবং তার মুখ থেকে মাংসগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে এবং সাথে রক্তও পড়ছে। সে অরুণের দিকে তাকিয়ে আছে। অরুণ তো এসব দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে কি আসলেই সত্যি দেখছে নাকি এটা তার মনের ভুল? অরুণ তার চোখ কচলিয়েও দেখে যে এটা সত্যি। তারপর সে তার নিজের গায়ে চিমটি কেটে চেক করে দেখে সে কি স্বপ্নে দেখছে নাকি সত্যি। কিন্তু সে তাও চেষ্টা করে দেখে, তারপরও সে বুঝতে পারে যে এটা তার সত্যি, এটা কোনো স্বপ্ন নয়। সে এতক্ষণ বুঝতে পেরে গেছে গ্রামের মানুষের কথা শুনলেই তার ভালো হতো। সে বেশি সাহস দেখিয়ে এখন বড় বিপদে পড়ে গেছে। ওই অবয়বটা তাকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর বলে, আমি এই শ্মশানে 2000 বছর আগে থেকে আছি। এই শ্মশানের আশেপাশে যত বাড়িঘর ছিল সবাইকে আমি রাতের বেলা ডেকে ডেকে এনে তাদের রক্ত খেয়ে তাদেরকে মেরে ফেলেছি। মানুষের রক্ত খেলেই আমার আয়ু বাড়ে। আমি এতদিন মানুষের রক্তের দ্বারাই বেঁচে আছি, কিন্তু আমার ভয়ে কেউ এই শ্মশানে আসতে চায় না। তাই আমি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, কিন্তু আজকে তুই এসেছিস। এসব কথা শুনে অরুণ ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং মাটিতে শুয়ে পড়ে। কিন্তু তার উত্তেজনা এতই বেশি এবং তার মাথাটা এতই চলাচল করছে যে সে অজ্ঞান হতে পারছে না। সে চাইছে যেন সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে অজ্ঞান হচ্ছে না। তুই আজকে বেঁচে ফিরতে পারবি না। তুই যেহেতু এসেছিস, আমি তোর রক্ত খেয়ে আমার আয়ু আরও বৃদ্ধি করব। অরুণ বুঝতে পারে একটু আগে যে সে মৃত মানুষের পোড়া গন্ধ এবং রক্তের গন্ধ পেয়েছিল, তা এই অবয়বটার শরীর থেকেই এসেছিল। এই অবয়বটা অর্থাৎ এই পিশাচটা আস্তে আস্তে অরুণের দিকে এগিয়ে আসতে থাকে। অরুণ চিন্তা করে সে এখান থেকে দৌড়ে পালাবে, কিন্তু সে যে দৌড় দিবে তার কন্ট্রোলে নেই। তার পা ভয়ে কাঁপছে এবং মাটির সাথে আটকে গেছে। সে কোনোভাবেই দৌড়ে পালাতে পারে না। সে দেখতে পাচ্ছে তার মৃত্যু তার দিকে এগিয়ে আসছে এবং তার আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে বিশাল বড় বড় ঝড় হচ্ছে এবং মনে হচ্ছে তার আশেপাশে যেই বিশাল বড় বড় গাছগুলো ছিল, এই গাছগুলো সব মাটি থেকে উপরে আকাশে উড়ে যাবে। ওই পিশাচটা এসে অরুণের গলা চিপে ধরে। তারপর আমরা আর কিছু দেখতে পাই না। পরের দিন সকালে কিছু গ্রামবাসী অরুণের খোঁজে এই শ্মশান ঘাটে এসেছে, কারণ অরুণ তো আগের দিন বলে এসেছিল যে সে রাতে এই শ্মশানে এসে দেখবে যে আসলে কি হয়। এজন্যই ওই গ্রামবাসীরা অরুণের চিন্তা করে এই শ্মশানে এসে দেখেছে। কিন্তু তারা এসে দেখছে তারা যা ভয় পেয়েছিল তাই সত্যি হয়েছে। অরুণের নিথর দেহ বটগাছের নিচে পড়ে আছে এবং তার শরীরটা দেখে এমন মনে হচ্ছিল যে সে অনেক শুকিয়ে গেছে এবং তার শরীরটা নীল দেখাচ্ছে। গ্রামের সবাই বুঝতে পারে ওই রক্ত পিপাসু পিশাচটা অরুণের শরীর থেকে সব রক্ত খেয়ে ফেলেছে। কিন্তু সে অনেক ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে, মানে সে মৃত্যুর আগে অনেক ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পেয়েছিল। এরপর গ্রামের মানুষজন বুঝতে পারল অরুণ এই শ্মশানের ভয়ানক পিশাচের শিকার হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুর পরে গ্রামে আবারও ছড়িয়ে পড়ল শ্মশানের ভূতের ঘটনা। কিছু বছর আগে যেই ঘটনা মানুষ ভুলতে বসেছিল সেই ঘটনা আবার পুনরায় জীবিত হলো এবং মানুষের ভয় আরও বেড়ে গেল। এরপর থেকে এই শ্মশানটিকে চিরতরে বন্ধ করে দেওয়া হলো এবং কোনো মানুষ এই শ্মশানের আশপাশ দিয়ে চলাফেরা করে না। বন্ধুরা, আমাদের আজকের পর্বের প্রথম গল্প এখানেই শেষ হলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
বন্ধুরা, এখন আমরা যে ঘটনাটা শুনবো এটা হচ্ছে পিঠা বানানোর সময় ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 60 বছর পূর্বে, অর্থাৎ 1960 সালে অথবা 65 সালের দিকে। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সুমন ভাই। উনি এখন সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছিল ওনার নানির সাথে। সুমন ভাইয়ের বাবার নাম ছিল রতন। রতনের মাই হচ্ছে সুমন ভাইয়ের নানি। রতন ভাই এবং ওনার বাবা শহরে কাজ করতেন, আর ওনার মা গ্রামের মধ্যে থাকতেন। ওনাদের বাড়িঘরের আশেপাশে ছিল অনেক জঙ্গল। তখনকার দিনে বাড়িঘর এত কাছাকাছি ছিল না, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব ছিল যথেষ্ট। ঘটনাটি ঘটেছিল শীতকালে। তখন বাড়িতে বাড়িতে পিঠা বানানোর উৎসব চলছিল। রতন ভাই এবং ওনার বাবা শহরে কাজ করতে গিয়েছিল। ওনার মা ছিল বাড়িতে একা। দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপরও রতন ভাই এবং তার বাবা শহর থেকে আসে না। তারপরেও রতন ভাইয়ের মার চিন্তা হয় না, কারণ ওনারা নিয়মিতই বেশি রাত করে বাড়িতে ফিরতেন। এমনই একদিন হয়েছিল, রতন ভাইয়ের মা বাড়িতে একা ছিল, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পিঠা বানাবেন। কারণ ঘরের মধ্যে পিঠা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সব কিছুই ছিল, যেমন চালের গুঁড়া, গুড়, নারিকেল ইত্যাদি। তারপর উনি 2টা চুলায় আগুন জ্বালিয়ে 2টা চুলা দিয়ে একসাথে পিঠা তৈরি করছেন। কিন্তু হঠাৎ ওনার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। উনি দেখতে পায় উনি যে তাওয়াগুলো চুলার উপর দিয়েছিলেন, এই তাওয়াগুলো হঠাৎ করে চুলা থেকে উপরে উঠে ভাসতে শুরু করেছে, অর্থাৎ হাওয়ায় ভাসছে। ওনার চুলাগুলো ছিল হচ্ছে মাটির চুলা, কিন্তু তারপরও ওইগুলা হাওয়ায় ভাসছে এবং ভাসতে ভাসতে ওইগুলা গুল গুল রাউন্ড করে ঘুরতেছে। উনি তো এটা দেখে একদম অবাক, কারণ এই ঘটনাটাও আগে কোনোদিন ঘটেনি এবং এই ঘটনা ঘটারও কথা না। তারপর ওই তাওয়াগুলো স্বাভাবিকভাবে আবার চুলার উপর বসে যায়, মানে নিচে বসে যায়। তারপর উনি কোনো একটা কিছু চিবানোর শব্দ পাইতেছে, মানে কেউ কোনো কিছু খাচ্ছে ওনার ঘরের বাইরে দাঁড়িয়ে, এটা উনি শব্দ পাচ্ছে। কিন্তু ওই সময় ওনার রান্নাঘরের বাইরে অন্য কোনো মানুষ থাকার কথা না, কারণ গ্রামের মধ্যে অনেক নীরব পরিবেশ। আশেপাশে বাড়িঘরও নেই যে অন্য গ্রামের মানুষ অথবা অন্য বাড়ির মানুষ এখানে এসে কোনো কিছু খাবে। আর এত রাতে এখানে কোনো মানুষ এসে খাওয়ার কথা না। তারপর ওই শব্দটা থেমে যায় এবং উনি ওনার ঘরের যে নিচে ফাঁক ছিল, আগেরকার দিনের ঘরে কিন্তু নিচে একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে বাইরে কি হচ্ছে কি আছে একটু দেখা যায়। উনি দেখতে পাচ্ছে যে একটা অবয়ব দূর থেকে হাঁটতে হাঁটতে ওনার কাছে চলে এসেছে এবং ওই অবয়বটা তার একটা হাত বাড়িয়ে ওনার কাছে দিয়েছে। মানে ওই ফাঁকা অংশটা দিয়ে একটা হাত বাড়িয়ে ওনার কাছে দিছে। ওই হাতের মধ্যে অনেক লুম এবং হাতের নখগুলো অনেক বড় বড়। আর হাতটা স্বাভাবিক কোনো মানুষের হাত না, কারণ এর হাতটা হচ্ছে অনেক কালো এবং এটা দেখতে একটা শিম্পাঞ্জির হাতের মতো। ওই অবয়বটা সুমন ভাইয়ের নানিকে বলছে, তুই পিঠা বানাচ্ছিস ভালো কথা, আমি তোর কাছে পিঠা খেতে এসেছি, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই আমার হাতে পিঠা দে, আমি পিঠা খেয়ে এখান থেকে চলে যাব। এই কথা শুনে সুমন ভাইয়ের নানি ওই অবয়বটার হাতে একটা পিঠা দিয়ে দেয়। মানে উনি তো অনেকগুলো পিঠা তৈরি করে রেখেছে, ওইগুলো থেকে একটা পিঠা ওর হাতে দিয়ে দেয়। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, ওর হাতে দেয়, ও মুখে ভরে সাথে সাথে আবার হাত বাড়িয়ে দেয়। মানে একটা মানুষ পিঠা খেতে যে সময় লাগে, একটা মানুষ একটা পিঠা খেতে কিছু সময় তো লাগে, যেমন 20 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট, কিন্তু ওই অবয়বটা সাথে সাথে এই পিঠাগুলো খেয়ে ফেলতেছে। মানে একটা পিঠা দিছে, ওই পিঠাটা 1 সেকেন্ডের মধ্যে খেয়ে আবার হাত বাড়িয়ে দিছে, বলছে আমার হাতে আরেকটা পিঠা দে। উনিও ওই অবয়বটার হাতে আরেকটা পিঠা দিল, ওই পিঠাটাও ওই অবয়বটার সাথে সাথে খেয়ে ফেললো, খেয়ে আবার হাত বাড়িয়ে দিছে। সুমন ভাইয়ের নানি
ওই অবয়বটার চেহারাটা দেখতে পাচ্ছে না, কারণ ঘরের নিচ দেওয়া ফাঁকাটা এটা খুবই সামান্য, শুধু শরীরটা একটু দেখতে পাচ্ছে, পেটটা আর হচ্ছে হাতটা দেখতে পাচ্ছে। ওই অবয়বটা পিঠাগুলো মুখেই ভরছে, মুখে ভরে সাথে সাথে খেয়ে আবার হাত বাড়িয়ে দিচ্ছে। তখন নানি তো চিন্তা করতেছে যে এই অবয়বটাকে তো পিঠা দিতে দিতে একসময় সবগুলো পিঠা শেষ হয়ে যাবে। অবয়বটা হাত বাড়িয়ে দিচ্ছে, বলতেছে পিঠা দেস না কেন, আর পিঠা নাই নাকি, দেস না কেন। তারপর উনি ওই অবয়বটাকে আরেকটা পিঠা দিয়ে দিল। ওই অবয়বটা ওই পিঠাটাও খেয়ে আবার হাত বাড়িয়ে দিল। এখন নানি হচ্ছে একজন সাহসী মহিলা। উনি চিন্তা করছে এই অবয়বটা এখানে এসে সবগুলো পিঠা খেয়ে যাবে, আমার স্বামীর জন্য এবং আমার ছেলের জন্য যে পিঠাগুলো তৈরি করলাম ওরা কিছু খেতে পারবে না, এই একটা পিশাচ ও এসে পিঠাগুলো খাবে, এটা তো হতে পারে না, আমার একটা কোনো ব্যবস্থা করতে হবে। তারপর উনি ওই অবয়বটাকে অর্থাৎ পিশাচটাকে বলতেছে পিঠা হতে একটু সময় লাগতেছে, তুই হাতটা এখানে বাড়িয়ে রাখ, পিঠা হইলে আমি তোর হাতে দিব। আর উনি কি করেছে, ওনার একটা লোহার ছেনি ছিল, ছেনি দিয়ে যে পিঠা উল্টায় পিঠা বাজে, ওই ছেনিটা আগুনের চুলার উপর বসিয়ে দিছে। ওই ছেনিটা আগুন দিয়ে গরম করতেছে এবং আস্তে আস্তে ছেনিটা আগুনে লাল হইতেছে, মানে অনেক উত্তপ্ত হইতেছে। এভাবে 1-2 মিনিট ধরে রাখার পরে অনেক উত্তপ্ত লাল হয়ে গেছে। তারপর উনি ওই অবয়বটার হাতে শরীরের সব শক্তি দিয়ে হাতে চাতা দিয়ে ধরছে ওই লোহার ছেনিটাকে। ওই পিশাচটা তো ছ্যাঁক খাওয়ার পর অনেক চিৎকার করতেছে, বলতেছে ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, আমাকে ছেড়ে দে। কিন্তু নানি ওই অবয়বটার হাত আর ছাড়ে না। উনি হাতটা অনেকক্ষণ ধরে রাখছে, যতক্ষণ পর্যন্ত না ওই শিকটা রডটা ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত হাতটা ধরে রাখছে। আর এরকমই একটা অবস্থায় একটা পর্যায়ে ওই অবয়বটা আর কোনো নড়াচড়া করে না, আর কোনো শব্দ করে না, অর্থাৎ নিস্তেজ হয়ে গেছে। তারপর সুমন ভাইয়ের নানি ওই অবয়বটার হাতটা ছেড়ে দেয়। আর উনি ভয়ে ওই দিন রাতে আর ঘর থেকে বের হয় না। উনি হচ্ছে চিন্তা করে পরের দিন সকালে ঘর থেকে বের হবে। এরপর পরের দিন সকালে ওনার স্বামী এবং ওনার ছেলে শহর থেকে এসে ওনাকে ডাকাডাকি করতেছে এবং ওনাকে ডেকে তুলতেছে। উনি তারপর ঘুম থেকে উঠে দেখে, মানে ঘুম থেকে উঠে দরজাটা খুলে, রান্নাঘরের দরজাটা খুলে দেখে রান্নাঘরের বাইরে একটা কাক মরে পড়ে আছে এবং ওই কাকের একটা ডানাতে একটা ছ্যাঁক দেওয়া, মানে কেউ আগুন দিয়ে কোনো কিছু লুয়া দিয়ে ছ্যাঁক দিলে যেরকম এরকম হয়ে পড়ছে। উনি বুঝতে পারে যে উনি কালকে রাতে যেই পিশাচটার হাতে ছ্যাঁক দিছে এটা সেরকমই, এবং ওই পিশাচটাই এখানে কাক হয়ে মরে পড়ে আছে। তারপর উনি ওনার ছেলে এবং ওনার স্বামীকে সকল ঘটনা বিস্তারিত বলে। ওনার স্বামী দূর থেকে এই গ্রামেরই একজন কবিরাজ ছিল, নামকরা কবিরাজ, ওই কবিরাজকে এখানে এনে সব ঘটনা কবিরাজকে বলে। তারপর ওই কবিরাজ বলে এটা একটা পিশাচ ছিল, বেশি শক্তি এই পিশাচের থাকে না, এই পিশাচ হচ্ছে মানুষের ঘর থেকে কোনো খাবার তৈরি হলে ওই খাবারগুলো খেতে চায়, এবং কোনো জেলে যদি মাছ রেখে কোনো দূরে চলে যায় তাহলে ওই পিশাচটা গিয়ে ওই মাছগুলো খেয়ে ফেলে, এবং এই পিঠাগুলো এই পিশাচের খাবার। এই পিশাচটা পিঠা খেতে খেতে আপনার সবগুলো পিঠাই খেয়ে ফেলতো এবং আপনাকে পরে ক্ষতি করতো, কারণ আপনার যখন গুড়িগুলো শেষ হয়ে যেত তখন তো আর আপনি তাকে পিঠা দিতে পারতেন না, এর জন্য সে ক্ষিপ্ত হয়ে আপনাকে ক্ষতি করতো। কিন্তু আপনি যেহেতু তাকে চিনি দিয়ে গরম করে তাকে মেরে ফেলেছেন, এখন তার যে আত্মীয় স্বজন আছে তারা আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু এজন্য আমি আপনাকে একটা তাবিজ দিয়ে দিব যেন তার কোনো আত্মীয় স্বজন পিশাচ বা জিন ভূত আপনার কোনো ক্ষতি করতে না পারে। তারপর ওই কবিরাজ সুমন ভাইয়ের নানিকে একটা তাবিজ দিয়ে দেন এবং ওই তাবিজটা সুমন ভাইয়ের নানি সারা জীবন হাতের মধ্যে বেঁধে রাখে। পরবর্তীতে ওনার সাথে আর কোনো ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। তো বন্ধুরা, আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমাদের 2টা ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের দ্বারা শোনাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আপনারা আমাদের ইমেলে ঘটনা পাঠাতে পারেন, অথবা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আপনার ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন আমাদের নাম্বারে। আমরা ওইখান থেকে আপনার ঘটনাটা যদি আমাদের ভালো লাগে তাহলে
আপনার ঘটনাটা আমরা পরবর্তী এপিসোডে পড়ে শোনাবো। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের আরও নতুন নতুন অনেক ভয়ের ভৌতিক ঘটনা শুনতে পারবেন।